You're scared. It's okay. This morning he's 9 feet pushing 1,000. What's happening? হ্যালো বন্ধুরা, চলে আসলাম 2014 সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি র্যাম্পেজ নিয়ে, আর যার বাংলা অর্থ তাণ্ডব। আসলে মুভিতে 3টি ভয়ঙ্কর জন্তু যখন পুরো শিকাগো শহরে তাণ্ডব চালাতে শুরু করে, শহরের প্রতিরক্ষা বিভাগ তখন মহা সমস্যায় পড়ে যায়। কিন্তু কেন এই 3টি জন্তু তাণ্ডব চালাচ্ছে বা কিভাবে এদেরকে প্রতিহত করা হয়, এটাই এই মুভির মূল প্লট। তো চলো বন্ধুরা, এবার মূল গল্পে যাওয়া যাক। শুরুতেই আমাদের দেখানো হয় এনার্জি নামক একটি জিন ব্যবস্থাপনা কোম্পানি। এথিমে নামক তাদের একটি প্রাইভেট মহাকাশ স্টেশনে ইঁদুরের উপর কিছু গোপন রিসার্চ করার টাইমে ওই ইঁদুরটি মনস্টারের মতো বিশাল আকার ধারণ করে। ফলস্বরূপ ওই মহাকাশ স্টেশনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। কিন্তু এর আগেই সেখানে বেঁচে থাকা সেখানকার একমাত্র ক্রু মেম্বার আগে থেকেই 3টি বিশেষ ক্যানিস্টার নিয়ে একটি বোর্ডের মাধ্যমে ওই মহাকাশ স্টেশন থেকে আলাদা হয়ে যায়। আর এই যে 3টি ক্যানিস্টার ওই ক্রু মেম্বার সংগ্রহ করলো, এটাতেই রয়েছে সেই বিশেষ উপাদান যার মাধ্যমে একটি ইঁদুর শক্তিশালী এবং ভয়ানক মনস্টারে পরিণত হয়েছে। আর এই ক্যানিস্টেশন গুলোকে সে ওই মহাকাশ স্টেশন থেকে সংগ্রহ করতে বাধ্য হয়েছে এনার্জি কোম্পানির সিইও লেয়ার ওয়েডনের কথায়। কারণ এনার্জি কোম্পানি এই রিচার্জের পেছনে অনেক টাকা নষ্ট করেছে, তাই এইভাবে তাদের এই রিচার্জ ব্যর্থ হয়ে যাবে এটা তারা কখনো চায়নি। এই কারণেই ওই ক্রু মেম্বারকে বাধ্য করা হয় ক্যানিস্টার গুলি নিয়ে পৃথিবীতে চলে আসতে। কিন্তু দুর্ভাগ্যক্রমে সে যে প্লটের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসছিল, সেটাও মাঝ আকাশে ধ্বংস হয়ে যায়। তো যাই হোক, এখান থেকে সিন শিট হয় এবং আমরা পরিচিত হই এই মুভির মূল চরিত্র ডোয়েন জনসন ওরফে ডেভিসের সঙ্গে, যিনি একজন প্রাক্তন সেনাকর্মী এবং বর্তমানে যে একটি চিড়িয়াখানা সাফারি পার্কে চাকরি করে, যেখানে সে একটি বিরল প্রকৃতির গরিলাকে ট্রেনিং দেয়। আসলে ডেভিস সেনাবাহিনীতে কাজ করার টাইমে কিছু শিকারদের হাত থেকে এই গরিলাকে বাঁচিয়েছিল, আর এরপর থেকে তাকে এই চিড়িয়াখানায় রাখা হলেও ডেভিসই তাকে ছোটবেলা থেকে পর্যবেক্ষণ করে আসছে। তো বর্তমানে তাদের দুজনের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। এমনকি তারা দুজনের মধ্যে ইশারার মাধ্যমেও কথাবার্তা বলে। তো যাই হোক, পৃথিবীর মধ্যে আগত যে প্লটটি ধ্বংস হয়ে গেল, যার মধ্যে থাকা ওই বিজ্ঞানী, তার মধ্যে থাকা ওই 3টি ক্যানিস্টার মার্কিন যুক্তরাষ্ট্রের 3টি আলাদা আলাদা জায়গায় পতিত হয়। একটি এসে পড়ে সেই চিড়িয়াখানায়, যেখানে কৌতূহলবশত জর্জ নামক ওই গরিলা ক্যানিস্টারটি চেক করতে গেলে তার মধ্যে থাকা সেই বিশেষ উপাদানে সে ইফেক্টেড হয়ে পড়ে। আর বাকি 2টি ক্যানিস্টারের মধ্যে একটি আমেরিকান কুমির গ্রাস করে, আর অন্যটি ওয়াইনিং ফরেস্টে পতিত হলে সেখানে একটি নেকড়ে ওই উপাদানের সংস্পর্শে চলে আসে। এবার আগেই যেহেতু আমি তোমাদের জানিয়েছি এই ক্যানিস্টার গুলোর মধ্যে থাকা বিশেষ উপাদানের মাধ্যমে একটি ইঁদুরও বিশাল বড় আকারে রূপান্তরিত হয়েছিল, তাহলে নিশ্চয়ই তোমরা ধারণা করতে পারছো এই 3টি জন্তু যে ওই উপাদানের সংস্পর্শে আসলো, তাদের সঙ্গে তাহলে কি হতে চলেছে। হ্যাঁ, তোমরা যা ভাবছো একদম সেটাই। ডেভিস পরের দিনই ওই চিড়িয়াখানায় ঢুকে দেখতে পায় জর্জ ওই চিড়িয়াখানায় থাকা একটি বিয়ারকে হত্যা করে ফেলেছে এবং নিজে রাগান্বিত হয়ে একটি গুহার মধ্যে বসে রয়েছে। যেটা দেখে ডেভিস তার সাথে কথা বলতে গিয়ে বুঝতে পারে এই এক রাতেই জর্জের আকৃতি যেন ডাবল হয়ে গেছে, যেটা ডেভিসের কাছে একদমই অবিশ্বাস্যকর মনে হচ্ছে। কিন্তু সৌভাগ্যের বিষয়, ওইখানে পতিত হওয়া সেই ক্যানিস্টারটি ডেভিস ওই স্থান থেকে উদ্ধার করে ফেলে এবং তার সন্দেহ হয় ওই ক্যানিস্টারের কারণেই হয়তো জর্জের বর্তমানে এই অবস্থা হয়েছে। তো সঙ্গে সঙ্গে ডেভিস ওই ক্যানিস্টারটি একটি ল্যাবে নিয়ে যায়। ওই
ক্যানিস্টারের সঙ্গে সঙ্গে জর্জেরও পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। তার মধ্যে এরকম পরিবর্তন কেন হলো এটাই দেখার জন্য। এদিকে নিউজ চ্যানেলে যখন একটি চিড়িয়াখানায় যখন একটি গরিলার এরকম উদ্বিগ্ন আচরণ সম্বন্ধে খবর দেখানো হয় এবং একই সঙ্গে ওই অ্যাথেনে নামক মহাকাশ স্টেশনের ধ্বংসের খবর চারদিকে ছড়িয়ে পড়ছিল, তখনই একটি ক্যাটকল নামক লেডি ডক্টর সোজা দেখা করতে আসে ডেভিসের সঙ্গে। কারণ সে অনুমান করতে পেরেছে জর্জ নামক ওই গরিলার এরকম হঠাৎ পরিবর্তন হওয়ার কারণ কি। আসলে একটা সময় কেট ওই এনার্জিন কোম্পানিতে কাজ করত, আর এই কেটই সর্বপ্রথম এই র্যাম্পেজ প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছিল। মানে যে প্রজেক্টের কারণেই এই জন্তুগুলি মনস্টারে পরিণত হয়েছে। কিন্তু কেট এরকম চিন্তা ভাবনা করে ওই প্রজেক্ট একদমই শুরু করেননি। সে তার একমাত্র দাদার একটি বিরল রোগকে সারানোর জন্যই এই প্রযুক্তিটি আবিষ্কার করেছিল। কিন্তু যখনই এনার্জিন কোম্পানির সিও এই প্রজেক্টের রেজাল্ট সম্পর্কে জানতে পারে, তখনই সে পরিকল্পনা করে কেটের এই প্রজেক্টকে একটি জৈবিক অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে, যার মাধ্যমে তার এই কোম্পানি প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করতে পারবে। কেট যখন জানতে পারে তার এই আবিষ্কারকে তার কোম্পানি একটি জৈবিক অস্ত্র হিসেবে এটাকে ব্যবহার করতে চায়, তখনই সে তার রিচার্জের সমস্ত তথ্য গভর্নমেন্টের কাছে ফাঁস করে দেওয়ার চেষ্টা করে। যদিও ক্লিয়ার তার প্ল্যান মাফিক কেটকে চুরির দায়ে অ্যারেস্ট করিয়ে দেয় এবং শাস্তি স্বরূপ তার 6 মাসের জেলও হয়ে যায় এবং সেই টাইমে তার অসুস্থ দাদা চিকিৎসার অভাবে মারা যায়। এর ফলে কারাগার থেকে মুক্তি পেয়ে ক্যাট আবারও চেষ্টা করতে শুরু করে এনার্জিন নামক ওই র্যাম্পেজ প্রজেক্ট গভর্নমেন্টের সামনে কিভাবে উন্মুক্ত করা যায়। আর বর্তমানে সে ডেভিসের সঙ্গে দেখা করতে এসেছে এই কারণেই, কারণ ডেভিসের কাছে থাকা ওই ক্যানিস্টারটি উদ্ধার করলেই হয়তো কেট অনেক কিছুই প্রমাণ করতে পারবে। তো যাই হোক, এদিকে ডেভিস এবং কেট দুজন মিলে যখন জর্জকে পর্যবেক্ষণ করতে শুরু করে, ঠিক সেই টাইমে জর্জ খুবই রাগান্বিত হয়ে খাঁচা ভেঙে ওই বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে যায়। যদিও ডেভিস তার পিছু নিয়ে কোনো ক্রমে তাকে শান্ত করলেও শীঘ্রই হারভেসের নেতৃত্বে একটি সরকারি দল সেখানে উপস্থিত হয়ে জর্জকে অজ্ঞান করে তাকে বন্দি বানায়। ওইদিকে দেখা যায় এনার্জিং কোম্পানির সিও ক্লিয়ার যখন জানতে পারে ওই 3টি ক্যানিস্টার আমেরিকার এই 3টি জায়গায় পতিত হয়েছে, তখনই সে বার্ক নামক একটি বারাটে গুন্ডাকে দায়িত্ব দেয় যে কোনো উপায়ে ওই ক্যানিস্টারগুলিকে উদ্ধার করে আনতে। কারণ ওইগুলো কোনো রকমে যদি গভর্নমেন্টের কাছে পড়ে তাহলে এনার্জিন কোম্পানি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো ক্লিয়ারের এই অর্ডার অনুযায়ী বার্ক তার দলবল নিয়ে প্রথমেই উপস্থিত হয় ওয়েমিং ফরেস্টে, যেখানে তারা ওই ক্যানিস্টারটি উদ্ধার করতে পারলেও সেটা তারা সম্পূর্ণই ফাঁকা অবস্থায় দেখতে পায় এবং সেই সঙ্গে আশেপাশে বেশ কয়েকটি নেকড়ের মৃতদেহ তারা লক্ষ্য করে, যেটা দেখে ক্লিয়ার খুব সহজেই বুঝতে পেরে যায় ওই ক্যানিস্টারের ভিতরে থাকা প্যাথোজেন নিশ্চয়ই কোনো নেকড়ে এই উপাদানের কারণে ইফেক্টেড হয়ে পড়েছে, যেই এই অন্যান্য নেকড়েদেরকে হত্যা করেছে। এর ফলে সঙ্গে সঙ্গে ক্লিয়ার তাদেরকে অর্ডার দেয় ওই নেকড়েকে জীবন্ত অথবা মৃত যে কোনো অবস্থাতেই তার চাই, যেটা শুনে বার্কো তার দলবল নিয়ে ওই নেকড়েটাকে ধরার কাজ শুরু করে দেয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই প্যাথোজেনে ইফেক্টেড হয়ে ওই নেকড়ে বিশাল আকার ধারণ করায় নিমিষেই বার্কের দলবল এবং তাদের ওই হেলিকপ্টারটি সে ধ্বংস করে দেয়। জর্জকে অজ্ঞান অবস্থাতেই একটি বিমানের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে দেওয়া হচ্ছে, যে বিমানে করে ডেভিস এবং কেটকেও নিয়ে যাওয়া হচ্ছে, কারণ জর্জ সম্বন্ধে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু একই টাইমে অন্যদিকে দেখা যায় ক্লিয়ার যখন দেখতে পায় তার বারাটে গুন্ডারা তাদের কাছে
কাজে ব্যর্থ হয়েছে এবং সরকারি একটি দল একটি গরিলাকে বন্দী বানিয়েছে তার অস্বাভাবিক আচরণের জন্য, তখনই সে বুঝে যায় ওই গরিলাও নিশ্চয়ই তাদের তৈরি প্যাথোজেনে ইফেক্টেড হয়ে পড়েছে। তো আইনের হাত থেকে বাঁচতে হলে তাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। ফলে ক্লিয়ার এবং তার ভাই তাদের অফিস বিল্ডিং এর উপরে থাকা একটি বিশাল ট্রান্সমিটার সঙ্গে সঙ্গেই অন করে দেয়, যেটা থেকে নির্গত হওয়া একটি লো ফ্রিকোয়েন্সি ওই তিনটি বিশাল আকৃতির জন্তুকে এই স্থানের দিকে আকর্ষণ করবে। আর যখনই ওই তিনটি বিশাল বস্তু এখানে উপস্থিত হবে তখন সেনাবাহিনী এমনিতেই তাদেরকে হত্যা করে ফেলবে, যার ফলে গোপনে তারা ওই জন্তুগুলো থেকে ডিএনএ সংগ্রহ করে তারা পুনরায় ওই প্যাথোজেনটা আবারও তৈরি করে ফেলবে এবং সেটা বিক্রি করেই তারা প্রচুর মুনাফা অর্জন করবে। তো এই মনোভাব নিয়ে ওই ট্রান্সমিটার অন করতেই জর্জ জাগ্রত হয়ে পুরো বিমানটি ধ্বংস করে দেয়। যদিও সৌভাগ্যবশত ডেভিস, ক্যাট এবং রেসেল আগেভাগে সেই বিমান থেকে বাইরে বের হয়ে প্যারাশুটের মাধ্যমে সেফ ল্যান্ড করে, কিন্তু পরবর্তীতে তারা ওই বিমানের ধ্বংসাবশেষ চেক করে বুঝতে পারে জর্জও এই বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গেছে, কারণ বর্তমানে সে জীবিত কিংবা মৃত কোনো অবস্থাতেই এখানে নেই। এর ফলে এজেন্ট রাসেল দ্রুতই একটি ভিডিও বার্তার মাধ্যমে সাহায্য চাইলে সঙ্গে সঙ্গেই কিছু হেলিকপ্টার তাদেরকে ওই স্থান থেকে উদ্ধার করে ফেলে। এরই মধ্যেই এফবিআই এনার্জিনের অফিসে এসে উপস্থিত হয়ে তাদের সমস্ত ফাইলগুলোকে চেক করার প্রস্তাব রাখলে ক্লিয়ার সম্পূর্ণ তার প্ল্যান মাফিক তাদেরকে কোনো বাধা না দিয়ে কেডের উপরেই সমস্ত দোষ গড়িয়ে দেয়। সে এফবিআই কে জানায় তাদের কোম্পানি এমন কোনো গোপন কাজ করেনি যেটার মাধ্যমে কোনো সাধারণ মানুষ বিপদে পড়তে পারে, কিন্তু ডক্টর কেড নামক তাদের একজন প্রাক্তন কর্মচারী সকলকে লুকিয়ে শুধুমাত্র নিজের জন্যই এই ক্রেডিটটি রিচার্জ করছিল, যেটা জানতে পেরে তাকে এই কোম্পানি থেকে বহিষ্কার করা হয়েছিল। আর যেহেতু ডক্টর কেডের ক্রিমিনাল রেকর্ড রয়েছে তাই এফবিআইও মিস ক্লিয়ারের এই কথা বিশ্বাস করে নেয়। ফলে ওই এয়ারবেসড ক্যাম্পে উপস্থিত হওয়ার পরেই ওয়ারবিল এফবিআই এর নির্দেশ মতো কেট এবং ডেভিসকে অ্যারেস্ট করে নেয়। যদিও ডেভিস এবং কেট ওই ক্যাম্পেই যখন জানতে পারে জর্জ এবং ওই নেকড়ে দুটোই যখন শিকাগো শহরের দিকে যাচ্ছে তখনই ডক্টর কেট অনুমান করে যে এনার্জিন হয়তো কোনো গোপন সিগন্যাল প্রেরণ করেছে যার জন্যই তারা ওই দিকে যাচ্ছে। তো এখন তাদের যত দ্রুত সম্ভব শিকাগো শহরে পৌঁছাতে হবে, কারণ ডক্টর কেট এটাও অনুমান করে যে এনার্জিনের হেড অফিসে নিশ্চয়ই এমন কোনো অ্যান্টিবেট থাকবে যেটা ইউজ করে এই সমস্ত দৈত্যরূপী মনস্টারদেরকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনা যেতে পারে। এই কারণে ডেভিস দুটি মিলিটারি অফিসারকে ঘায়েল করে তাদেরই একটি হেলিকপ্টার চুরি করে ডক্টর কেটকে সঙ্গে নিয়ে শিকাগো শহরের উদ্দেশ্যে রওনা হয়। আর এই কাজে তাদেরকে সাহায্য করে এজেন্ট রাসেল, কারণ প্রথমত এজেন্ট রাসেলকে ওই বিমান দুর্ঘটনা থেকে ডেভিসই বাঁচিয়েছে এবং দ্বিতীয়ত কর্নেল এই মুহূর্তে ওই নেকড়ে এবং জর্জের উপর সামরিক হামলা চালিয়েও তাদেরকে থামানো যাচ্ছে না, তাই ওই দুই জন্তুকে থামানোর জন্যই নিশ্চয়ই তাদের অন্য কোনো ব্যবস্থা নেওয়া উচিত। এটা ভেবেই রাসেল তাদেরকে সাহায্য করে। এদিকে কর্নেল যখন বুঝতে পারে খুব শীঘ্রই শিকাগো শহরের অবস্থা খারাপ হতে চলেছে তখন সে পুরো শহর খালি করার অর্ডার দিয়ে দেয় এবং অনেকগুলো সামরিক বাহিনী মোতায়েন করে যাতে করে ওই দুই জন্তুকে থামানো যেতে পারে। কিন্তু সামরিক বাহিনীর সকল চেষ্টাই ব্যর্থ হয়, কারণ জর্জ এবং নেকড়ে দুজনের সামনে আসা সকল ট্যাঙ্ক থেকে শুরু করে হেলিকপ্টার এবং সকল কিছু ধ্বংস করে ফেলে। আবার এরই মধ্যে যখন তাদের সঙ্গে যুক্ত হয় দৈত্যরূপী এক কুমির, তখন এই পরিস্থিতি আরো খারাপের দিকে
এগিয়ে যেতে থাকে। এই কুমির সম্পর্কে নিশ্চয়ই তোমাদের নতুন করে কিছু বলতে হবে না, কারণ আগে থেকেই আমরা জেনে এসেছি 3টি ক্যানিস্টার 3টি জন্তুর সংস্পর্শে এসেছে, যারাই এখন শিকাগো শহরে তোলপাড় চালিয়ে তাণ্ডবের দিকে এগিয়ে চলেছে এনার্জিনের ওই ট্রান্সমিটার অফ করার জন্য। এইদিকে দেখা যায় ডেভিস এবং কেট এনার্জিনের অফিসে উপস্থিত হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে দেখতে শুরু করে ওই স্থানে প্রজেক্ট র্যাম্পেজের কোনো প্রতিষেধক রয়েছে কিনা, এবং একটি টাইমে তারা সেটা খুঁজেও পায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই প্রতিষেধক নিয়ে বাইরে বের হয়ে আসার আগেই ক্লিয়ার এবং তার ভাই ওই স্থানে উপস্থিত হয়ে ডেভিসকে গুলি করে কেটকে সঙ্গে নিয়ে তাদের বিল্ডিং এর সর্বোচ্চ উপরে চলে আসে, কারণ প্রজেক্ট র্যাম্পেজ আবারও শুরু করতে ডক্টর কিডের সাহায্য তাদের প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই স্থান থেকে হেলিকপ্টারের মাধ্যমে তারা পালিয়ে যাওয়ার আগেই এই জন্তুগুলি যখন বিল্ডিং এ উপস্থিত হয়, ক্লিয়ার এবং তার ভাই প্রথমেই এই স্থান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর পরবর্তীতে যখন এই বিল্ডিং এর উপরে উপস্থিত হয় এবং এই ট্রান্সমিটার ভাঙতে শুরু করে, তখন ক্লিয়ার এবং কেটও পড়ে যায় মহা বিপদে। যদিও এই টাইমে আহত ডেভিস সেখানে উপস্থিত হয়ে কেটকে ওই বিপদ থেকে রক্ষা করে, কিন্তু এরপরও ক্লিয়ার তাদেরকে আবারও মেরে ফেলার হুমকি দেখিয়ে ক্লিয়ার তাকে অর্ডার দেয় সেই জন্য তার পরিচিত গরিলাকে কিছুক্ষণের জন্য শান্ত বানিয়ে দূরে নিয়ে যায়, যাতে করে ক্লিয়ার সেই টাইমে সেখান থেকে পালাতে পারে। কিন্তু ডেভিস সেটা চেষ্টা করার আগেই জর্জ ক্লিয়ারকে সম্পূর্ণই গিলে ফেলে, ফলে ক্লিয়ারের ব্যাগে থাকা জর্জের প্রতিষেধকও তার সাথে সাথে জর্জের পেটে চলে যায়, যার কারণে জর্জ পুনরায় আবারও তার আগের অবস্থায় ধীরে ধীরে ফিরতে শুরু করে। মানে সে যেই টাইমে হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ছিল সেটা থেকে সে মুক্তি পায়। এদিকে দেখা যায় এজেন্ট রাসেলও সেই বিল্ডিং এ উপস্থিত হয়ে ক্লিয়ারের ভাইয়ের কাছ থেকে তার কোম্পানির সমস্ত নথিপত্র হাতিয়ে নেয়। এরপরেও ক্লিয়ারের ভাই যখন ওই স্থান থেকে পালানোর চেষ্টা করে, একটি ধ্বংসস্তূপের তলায় সে চাপা পড়ে সেই স্থানেই মারা যায়। ঠিক ওই টাইমেই বিশাল আকৃতির নেকড়ে এবং কুমির ওই বিল্ডিং এর তাণ্ডব চালাতে শুরু করলে নিমিষের মধ্যেই ওই বিল্ডিংটি ধ্বংস হয়ে যায়। যদিও ডেভিস এবং কেট ওই বিল্ডিং এর ওপরে থাকা হেলিকপ্টারের মাধ্যমে তারা ওইখান থেকে বেঁচে ফিরে, কিন্তু এখন পর্যন্ত আসল বিপদ কাটেনি, কারণ ওই জন্তুগুলো এখন নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে। আর তাদেরকে থামানোর জন্যই কর্নেল তার সামরিক বাহিনীদেরকে অর্ডার দেয় এই শহরে একটি বড় বিস্ফোরণ ঘটানোর জন্য, যে কারণে একটি GBU-42 বিমানটি আনা হয়েছে শিকাগো শহরে আক্রমণ চালানোর জন্য। কিন্তু এখনো এই শহরে অনেক সাধারণ মানুষ রয়েছে, যারা অনেকেই ওই বিস্ফোরণের ফলে মারা যাবে। এর ফলে ডেভিস সঙ্গে সঙ্গে ডক্টর কেটকে অনুরোধ করে যে সে যেন যে কোনো উপায়ে ডক্টর এজেন্ট রাসেলের সঙ্গে দেখা করে এই বিস্ফোরণটা আটকায়। ফলে ডেভিসের কথা অনুযায়ী একটি গাড়ি নিয়ে সোজা কেডও উপস্থিত হয় রাসেলের ওখানে, যে কেডের থেকে সমস্তটা শোনার পরে কর্নেলকে ফোন করে রিকোয়েস্ট করে যে তিনি যাতে এই বিস্ফোরণটা আটকে দেন, কেননা ওই স্থানে এখনো অনেক সাধারণ মানুষ রয়েছে। আর ওই জন্তুদের আটকানোর জন্য তারা আলাদা একটি ব্যবস্থা করেও ফেলেছে। এর ফলে এজেন্ট রাসেলের কথা শুনে কর্নেল যখন ওই স্থানের ভিডিও দেখতে শুরু করে, তখনই দেখতে পায় ডেভিস এবং জর্জ দুইজন মিলে ওই মনস্টারের বিরুদ্ধে লড়াই করতে শুরু করেছে। আমি কিন্তু আগেই তোমাদেরকে জানিয়েছি জর্জের উপরে ওই এজেন্ট প্রয়োগ করার ফলে জর্জ কিন্তু সম্পূর্ণই আগের অবস্থায় ফিরে গিয়েছে, শুধুমাত্র তার আকৃতিটাই এখনো বড় হয়ে আছে। তাই বর্তমানে জর্জ এখন ডেভিসের সমস্ত কথাই শুনছে। তো ডেভিসের প্ল্যান মাফিক জর্জ যখন ওই নেকড়েকে কুমিরের সামনে উপস্থিত করে, কুমিরটি নিমিষেই ওই নেকড়ের মাথা ছিঁড়ে তাকে ওখানেই হত্যা করে ফেলে। কিন্তু এর পরেই ওই কুমিরটাই অগ্রসর হয় জর্জের দিকে, যেটা দেখে ডেভিস তাকে বিভিন্ন উপায়ে আটকানোর জন্য অনেক চেষ্টা করে, যাতে করে জর্জ তার হাত থেকে বাঁচতে পারে। কিন্তু লাস্ট পর্যায়ে দেখা যায় জর্জ তার হাতে গুরুতর আহত হয়ে পড়লে একটি রড জর্জ
তার চোখের ভেতরে ঢুকে ওখানেই ওই কুমিরটাকে হত্যা করে ফেলে। এর ফলে বিপদ কেটে গেছে দেখে কর্নেলও ওই শহরে বিস্ফোরণ ঘটাতে নিষেধ করে এবং পুরো শিকাগো শহর একটি বড় বিপদের হাত থেকে মুক্তি পায়। আর এইখানেই এই অসাধারণ মুভিটি সমাপ্ত হয়। তো কেমন লাগলো আজকের এই অসাধারণ ভিডিওটি সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব তোমাদের কাছে পাওনা থাকবো বন্ধু। আজকের মতো গুড বাই।